This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাধারণ মানুষ বলছেন, একেবারে আঙুল তুলে বলছেন যে এই নির্দিষ্ট লোকটি বা এই নির্দিষ্ট লোকগুলো এরা হচ্ছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। আমি দিন 15 নিশ্চিতভাবে অপেক্ষা করব। দুর্নীতিগ্রস্তদের আড়াল করার একটা মেকানিজম আমি এই ব্যাগেজ নেবো না, আমি এই দায়িত্ব কোনোটাই নেবো না। দূর থেকে জাহাঙ্গীরকে দেখে কোনো ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বড় কেউ কেটা মনে হতো। ভাব মানে সাংঘাতিক একটা ব্যাপার। ফলতায় কোনো একটা কাজ, ফলতা ইকোনমিক জোন, কোনো একটা ন্যায্য জিনিস হচ্ছে না, আটকে রয়েছে। যখন কোনো নেতৃত্বকে অনুরোধ করেছি, ও বাবা বলছে ওরে বাবা এটা কেন্দ্রশাসিত অঞ্চল আর জাহাঙ্গীরের বাইরে কিছু হবে না, ওর মধ্যে ঢুকতে পারবো না। তিনি 1,68,000 একটা অ্যাসেম্বলি সেগমেন্টে লিড দিয়েছেন। পুষ্প একেবারে শুকিয়ে ঝরে পড়ে গেছে। তো প্রিভিলেজড একজন, তিনি পার্টির পেছনে ছুরি মারলেন, তারপরও তাকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? একটা নিন্দা করে খালি দায় ঝেড়ে ফেলা হবে? তাহলে জাহাঙ্গীরকে কোথাও কি এখনো রক্ষা করার চেষ্টা হচ্ছে? প্রথমে তো শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি ক্ষুব্ধ, তিনি অসন্তুষ্ট দলের একাংশের নেতৃত্বের উপর। তিনি স্পষ্ট বলছেন যে একাধিক নেতৃত্ব রয়েছে, নির্দিষ্ট কিছু মানুষ রয়েছে, সবাই নয়, নির্দিষ্ট কিছু মানুষ রয়েছে যাদের পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ভরা। তাদের দুর্নীতির দায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসাবে নিতে একদমই রাজি নয়। পাশাপাশি তিনি জাহাঙ্গীর খানকে নিয়েও তার মনের ভেতরকার ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন। তিনি বলছেন, জাহাঙ্গীর খান যিনি নিজের ফলতা বিধানসভা কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে 1,68,000-এরও বেশি ভোটে লিড দিয়েছিলেন, সেই জাহাঙ্গীর খান কেন নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন? তার বিরুদ্ধে একটু নিন্দা করেই তাকে সেভ করার একটা চেষ্টা করা হচ্ছে কি দল থেকে? যদি এটা করা হয়ে থাকে তাহলে সেটা অনুচিত হচ্ছে। কেন জাহাঙ্গীরকে বহিষ্কার করা হবে না, এই প্রশ্ন তিনি তুলছেন। একই সাথে বলছেন, জাহাঙ্গীর যে ফলতা এলাকার বিধায়ক নির্বাচনে অর্থাৎ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, সেখানে জাহাঙ্গীর খানের এলাকা মানে কেন্দ্রশাসিত এলাকা। জাহাঙ্গীর খান যে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর মতো তার আচার আচরণ, এই সমস্ত বিষয়ে মুখ খুলেছিলেন, সরব হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এই একই বিষয় নিয়ে কুণাল ঘোষও নিজের মনের উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে জাহাঙ্গীর যখন নিজের এলাকা দিয়ে হাঁটে তখন বস 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 একটা শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হয়। সেই পুষ্পা, সেই জাহাঙ্গীর কেন নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নিলেন, প্রশ্ন কুণাল ঘোষ তুলেছিলেন। আর এই সমস্ত বিষয় যখন ঘটছে তা নজর এড়িয়ে যায়নি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বলাই বাহুল্য, এই কুণাল ঘোষ থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, প্রত্যেকেরই যে অভিযোগের তীর, সেই তীর কিছুটা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিল। আর তারপরে বিধানসভার বাইরে তৃণমূল কংগ্রেসের যে বিধায়কদের দল রয়েছে, তারা ভোট পরবর্তী হিংসা এবং বুলডোজার যে রাজনীতি চলছে বাংলায় নতুন সরকারের আমলে, সেই বুলডোজার রাজনীতি এবং ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে বিধানসভার বাইরে প্রতীকী ধর্ণা করেন, স্লোগানিং করেন। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়ক থাকলেও উপস্থিত ছিলেন মাত্র 30, অনুপস্থিত 50। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আর্জেন্ট তলব এই 3 বিধায়ককে। সরাসরি এই 3 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই 3 বিধায়কের সঙ্গে আলাপ আলোচনা হয়। খোলা মনেই এই 3 বিধায়ক নিজেদের ক্ষোভের কথা, নিজেদের রাগের কথা, নিজেদের মনের কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান। এরকমই খবর মোটামুটি ভাবে পাওয়া যাচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই 3 বিধায়ককে নির্দেশ দেন, দলের কাজ মন দিয়ে করতে হবে, বিধানসভার কাজ মন দিয়ে করতে হবে। যদি কোনো রকম সমস্যা থাকে সরাসরি আমাকে জানাও, কোনো রকম অসুবিধা নেই, মন খুলে কথা বলার পরিস্থিতি দলের মধ্যে রয়েছে এবং দলের বিরুদ্ধে যারা কুৎসা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে সরব হতে হবে। মোটামুটি ভাবে তৃণমূলের অভ্যন্তর সূত্রে এই খবরই আপাতত পাওয়া যাচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা এই 3 বিধায়ক মোটামুটি ভাবে যে উষ্মা প্রকাশ করেছেন, সেই উষ্মা বা সেই ক্ষততে প্রলেপ লাগানোর জন্যই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 3 বিধায়ককে ডেকে পাঠিয়েছেন। পাশাপাশি মনে করা হচ্ছে যে ভোট মিটে যাওয়ার পরে, বিধানসভা শুরু হওয়ার পরে
তৃণমূল কংগ্রেসের বিধানসভায় প্রথম যে কর্মসূচি অর্থাৎ ধর্ণা কর্মসূচি, সেই কর্মসূচিতে 50 জনেরও বেশি বিধায়ক অনুপস্থিত। এই অনুপস্থিতির কারণ কি সেটা জানার জন্য এই 3 বিধায়কের কাছে প্রশ্ন করা হয়। যদিও এই 3 প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সম্মুখীন হলেও ভেতরে কি আলোচনা হলো সেই বিষয়ে মুখে কুলু পেটেছেন, সরাসরি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেছেন যে যা আলোচনা হয়েছে সেটা দলের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, দলের আভ্যন্তরীণ বিষয়, তাই সেই বিষয়ে মুখ খোলা যাবে না। যেসব বিষয় নিয়ে কথা হয়েছে তা দলের সাংগঠনিক বিষয়, তা আলোচনা, সেই আলোচনা দলের মধ্যেকারই আলোচনা, সেই বিষয়েও সাংবাদিকদের সামনে কিচ্ছুটি বলতে রাজি নন এই 3 প্রতিনিধি। কিন্তু মনে করা হচ্ছে জাহাঙ্গীর খান যেভাবে পিচ টান দিয়েছেন সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না এই 3 বিধায়ক। তাদের মতে জাহাঙ্গীর খান এভাবে ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ানোয় নিচু তলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা অত্যন্ত মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং মনোবল ভেঙে পড়েছে, যা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাধা দিতে যথেষ্ট প্রভাব ফেলবে। এবং এই জায়গাতে দাঁড়িয়েই তারা প্রত্যেকে জাহাঙ্গীর খানের সাসপেনশনের পক্ষে মতামত দিয়েছেন, জাহাঙ্গীর খানকে দল থেকে বহিষ্কার করার পক্ষে মতামত দিয়েছেন। এবার দেখার তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর খানকে বহিষ্কার করেন নাকি এই যে ভিডিও আপনারা শুরুতে দেখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী শুধুমাত্র ওই টুইট করে একটু দায়িত্ব সেরে রাখলেই এই সমস্ত কিছু ভুলে যাওয়া হয় কিনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটাও দেখার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে ঠিক কি জানালেন 3 বিধায়ক সাংবাদিকদের সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আপনারা দেখুন। আমরা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় এবং মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে, আলোচনা হয়েছে। বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন, বিধায়ক চন্দ্রকমল সাহা ছিলেন, আমি ছিলাম, সন্দীপন সাহা ছিলেন। ফলে সেখানে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি সেটি সম্পূর্ণভাবে দলের এবং সংগঠনের অভ্যন্তরীণ বিষয়, ফলে সেই বিষয়ে আমরা বাইরে কোনো কথা বলবো না। জাহাঙ্গীর থেকে আপনারা আবার বললেন তার বহিষ্কার না, আমরা আজকে যে বিষয়ে আমরা কথা বলেছি আমরা এ বিষয়ে বাইরে কোনো কথা বলছি না, কারণ সন্দীপন এবং ঋতব্রত এবং আমরা বেশ কিছু বিষয় আমরা কিন্তু মন খুলে কথা বলেছি। এবং ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও, তিনি সময় দিয়েছেন, শুনেছেন আমাদের আরও কথা হবে, আমাদের বক্তব্যগুলি আরও ঠিকঠাক আরও অনেকের সঙ্গে কথা বলে আমরা সেগুলি জানাবো। কিন্তু এটা সম্পূর্ণভাবে দলীয় এবং সাংগঠনিক বিষয়, ফলে এটি আমরা কোনো মতেই আমরা আপনাদের যে অভিযোগ বা ক্ষোভ ছিল সেটা কিছুটা প্রশমন হলো বলে মনে করা হচ্ছে? এটা কোনো ব্যক্তিগত মান অভিমান ক্ষোভ এসবের বিষয় নয়। আমরা একটি দল করি, আমরা সবাই চাই সেই দল উত্তরোত্তর তার ইতিবাচক দিক আরও ভালোভাবে দৃঢ় হোক। ফলে আমাদের যে ভাবনা চিন্তা সেটা ঋতব্রতর বা সন্দীপনের বা আমার বা আমাদের মতো আরও অনেকের, সেটা সম্পূর্ণই ইতিবাচক এবং গঠনমূলক। সেই জায়গা থেকে আমরা আজ দীর্ঘক্ষণ আলোচনা করেছি, মন খুলে আলোচনা করেছি, আমাদের কিছু সাজেশন, ওনার কিছু মতামত নেওয়া, মতামত বিনিময়, এটা আরও হবে এবং আমরা আমাদের বক্তব্য আরও বিস্তারিতভাবে ওনাকে জানাবো। কিন্তু এটা সম্পূর্ণভাবে একান্ত দলীয় এবং সাংগঠনিক। একটা শেষ প্রশ্ন বলছি, আজকে মুখ্যমন্ত্রী সায়নী ঘোষ যে সম্পত্তিটির কথা বলা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা বলে যে তালিকাটি ঘুরে বেড়াচ্ছে, যে তালিকাটি নিয়ে এত চাঞ্চল্য, যে তালিকাটি নিয়ে এত উৎসাহ, যে তালিকাটি নিয়ে এত জল্পনা, সেই তালিকাটি আর যাই হোক আমাদের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা সম্পত্তি আছে সেটি তিনি তার নির্বাচনী হলফনামায় প্রকাশ করে দিয়েছেন। ফলে যার যার আগ্রহ আছে সেখান থেকে দেখে নিতে। বলছি শেষ প্রশ্ন একটা, আজকে মুখ্যমন্ত্রী বিএসএফকে জমি দিয়ে বলেছেন আবার সেই পুরোনো কথা যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এবার শুরু হবে। দেখুন, এগুলো সমস্ত প্রথম নতুন সরকার আসা ইত্যাদি এতই যদি হবে তাহলে ত্রিপুরা রাজ্যটা তো অনেকদিন আগেই বিজেপি এসেছে, তাহলে সেখান থেকে ত্রিপুরা থেকে রোহিঙ্গা, ত্রিপুরা থেকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি কী করে ধরা পড়ছে? তো সেখানে তো বিজেপির সরকার, ফলে নতুন
সরকারে এসছেন, এমন কিছু নতুন কিছু ঘোষণা হবে, আমাদের এখন দেখতে হবে, শুনতে হবে, কিন্তু কাজ কতটা হবে সেটা বিজেপির অন্য রাজ্যগুলোর পারফরমেন্সের সঙ্গে তুলনা করলে বোঝা যাবে। যেমন ত্রিপুরার ক্ষেত্রে, যে ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও আগরতলা স্টেশন থেকে দেখলেন কি বললেন কুণাল ঘোষ, অর্থাৎ এই 3 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং তারা জানালেন যে শুধুমাত্র আজকেই যে আলোচনা হয়েছে তা নয়, এরপরে রীতিমতো প্রায় নিয়ম করে দলনেত্রী, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হবে। মন খুলে তারা কথা বলেছেন, মনের ভেতরের রাগ, ক্ষোভ, দুঃখ, হতাশা যা আছে সমস্ত কিছু প্রকাশ করার তারা সুযোগ পেয়েছেন। কিন্তু কি বিষয়ে কথা হয়েছে, কেন এতক্ষণ কথা হয়েছে, হঠাৎ করে কিসের কারণে এই জরুরি তলব, সে বিষয়ে মুখ খুলতে চাননি কেউই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।